বিরতির পর একটি বিশেষ আলোচনা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। সামনে যেহেতু রয়েছে নির্বাচন, তাই নির্বাচনের আগে সমস্ত জ্বলন্ত ইস্যু, বিশেষ করে রাজনৈতিক ইস্যুর খুঁটিনাটি নিয়ে নিউজ ভ্যানগার্ড কিন্তু আপনাদের সামনে হাজির হচ্ছে। আজ আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রদ্যোৎ কিশোর দেববর্মা, যে প্রদ্যোৎ কিশোর দেববর্মাকে নিয়ে একেবারে রাজনৈতিক বা ত্রিপুরা রাজনীতিতে একের পর এক জল ঘোলা এখনো পর্যন্ত চলছে। তারই মধ্যে আরো একটি ইস্যু কিন্তু এবার জ্বলন্ত হয়ে উঠল। কি সেই ইস্যু? পঞ্চায়েত নির্বাচনের আগে পুনরায় জনজাতি ভোটকে নিজের অনুকূলে টানতে মরিয়া প্রদ্যোৎ। অন্যদিকে এবার সিপিআইএম এর ঘরে আগুন লাগাতে নাকি চেষ্টা করছে প্রদ্যোৎ, বক্তব্য রাজনৈতিক মহলে। কেন সেই কথা, কেনই বা আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করছি? কারণ প্রদ্যোৎ কিশোর দেববর্মন ভরা সভায় একটি বক্তব্য রাখেন, আর সেই বক্তব্যেই রীতিমতো তোলপাড় রাজনীতি মহল, বিশেষ করে রাজ্য রাজনীতি। সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছে সমাজকর্মী কিরিত কুমার দেববর্মা। প্রথমে কিশোর কুমার দেববর্মা, কিরিত কিশোর দেববর্মা আমাদের সাথে রয়েছে। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ নিউজ ভ্যানগার্ডের পর্দায় আসার জন্য। বিস্তারিত আলোচনা করব। দেখা গেছে প্রদ্যোৎ কিশোর দেববর্মা ইতিমধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছে। বিশেষ করে আমরা দেখতে পেয়েছি একেবারে যে রাজনৈতিক সমীকরণ নয়া ভাবে তৈরি করার জন্য তিনি মরিয়া। বিশেষ করে জিতেন চৌধুরীর তিনি প্রশংসা করেছেন এবং বামেদের ঘরে আগুন জ্বালানোর চেষ্টা করছে প্রদ্যোৎ, মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। কেন এই কথা আমি আপনাকে বলছি, তার আগে আমি ছোট্ট একটা ফুটেজ আপনাকে দেখাবো, তারপর হয়তোবা সে বিষয়টা একটু স্পষ্ট হবে আমাদের দর্শক এবং আপনার জন্য। नहीं, क्योंकि हम लोगों का दुश्मन बहुत है, टिप्रा का नहीं है हम लोग का दुश्मन। जितेंद्र चौधरी हम लोग का दुश्मन नहीं है। जितेंद्र चौधरी अभी तक समझ नहीं पाया कि उसका दुश्मन प्रद्योत विक्रम माणिक्य नहीं है, उसका दुश्मन माणिक सरकार है। ये हमारा टिप्रासा का प्रॉब्लम है। जितेंद्र चौधरी ये समझ नहीं पाया कि वो मुख्यमंत्री नहीं बना क्योंकि महाराजा ने उसको चांस दिया नहीं, उसको माणिक सरकार ने चांस नहीं दिया। वो जानता है लेकिन इतना हिम्मत नहीं है बोलने के लिए। राजा चरण देवबर्मा आज तक ओपनली बोल नहीं पाया कि उसको किसी ने चांस नहीं दिया उठने के लिए। वो हम लोग नहीं है, वो खुद का वहां का है। आज डेप्यूटी चीफ मिनिस्टर बन नहीं पाया, महाराजा ने उसको नहीं डिनाई किया, किसी और ने डिनाई किया। और आज भी मैं बोलता हूं हमारा दुश्मन जो है। আপনারা শুনলেন যে প্রদ্যোৎ কিশোর দেববর্মন কি বলতে চাইলেন। তিনি যেভাবে বললেন যে মানিক সরকার ছাড়া যদি সেখানে জিতেন্দ্র চৌধুরী মুখ্যমন্ত্রী হতো তবে অনেকটাই এগিয়ে যেত রাজ্য, ঠিক তেমনি বিজেপিকে নিয়েও তিনি বললেন যে যিনি ডেপুটি রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ ছিলেন প্রাক্তন জিষ্ণু দেববর্মা, তিনিও রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারতেন। ঠিক এই কথা কিন্তু এবার তিনি একেবারে ভরা জনসভায় তুলে ধরলেন। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে কিরিত কিশোর দেববর্মা রয়েছে। প্রথমেই একটা বিষয় আপনার থেকে জানার চেষ্টা করব। এই যে পঞ্চায়েত নির্বাচনের আগে, এডিসি নির্বাচনের আগে প্রদ্যোৎ কিশোর দেববর্মন একেবারে সব বিষয়ে জনজাতিদের নিজের অনুকূলে আনার চেষ্টা, নয়া সমীকরণ সাজানোর চেষ্টা করছে জনজাতিদের নিয়ে, কি বলবেন, বিষয়টাকে কিভাবে দেখছেন? নমস্কার অঙ্কিতা ম্যাডাম, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রদ্যোৎজি যে তিনি বক্তব্য রাখলেন এটা খুব মজার ব্যাপার, কারণ প্রত্যেক নির্বাচন আসলেই পর পলিটিশিয়ানরা মানুষকে সময়ের সাথে মিলিয়ে, আমি এটা ইংরেজিটাকে শব্দ বলবো, ইট ইজ কল ডাইভার্ট ট্যাকটিস। ওটা ডাইভার্ট ট্যাকটিস। এটা প্রদ্যোৎজির
ওনার ব্যক্তিগত দলের চিন্তা, তো ওনার সঙ্গে আমি কিন্তু কাউন্টার অ্যাটাক করতে যাব না। তো আমি একজন নাগরিক হিসাবে আমার বিবেকে যে চিফ মিনিস্টার হতে পারলেন না, বলুন। উনি জিষ্ণু দেববর্মা চিফ মিনিস্টার হলে বা জিতেন বাবু হলে মানে দেশটা আরো এগিয়ে যেতেন। ওনার বিবেকে, ওনার বিবেচনায়, ওনার অভিজ্ঞতায় উনি বলছেন, ভালো কথা। কিন্তু আমরা সাধারণ নাগরিক, আমরা দেখতেছি, জানতেছি এবং প্র্যাকটিক্যালি আমরা অভিজ্ঞতা দেখতেছি। তো আমার ব্যক্তিগত চিন্তা হলো এরকম, এটা যে জিতেন্দ্র হলে বা মানিকবাবু না হলে বা জিষ্ণু দেববর্মা হলে বা বিপ্লব দেব না হলে হবে না এরকম না। আমাদের বিবেকে, আমার বিবেকে এখন একজন চিফ মিনিস্টার হতে গেলে তার শুধু কলেজ ইউনিভার্সিটির ডিগ্রি কাগজ নিয়ে আসলে হবে না, তার থাকতে হইব, এটা ইংরেজিতে বলে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার অ্যান্ড ট্রাস্ট ওয়ার্ডি, বিশ্বাসযোগ্যতা থাকতে হবে তার, এবং মানুষকে নিয়ন্ত্রণ করা, ঠিকভাবে পরিচালনা করার সে ক্ষমতা থাকতে হবে। আরেকটা জিনিস, সেটা হবে ইন্টিগ্রেশন, অর্থাৎ তার সততা, তার বিশ্বস্ততা, ইভেন থাকতে হবে তার কোয়ালিটি, ম্যানেজমেন্টের দিক দিয়ে তার একটা ক্যাপাসিটি থাকতে হবে। ওই রকম লিডারশিপের যে কোয়ালিটি যদি থাকে, তারে কিন্তু চিফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টার হয়ে দেশকে উন্নতি করা যায়। আর এর আগে কি যারা ভারতবর্ষে বা ত্রিপুরা চিফ মিনিস্টার হয়ে আসলেন বা প্রাইম মিনিস্টার হয়ে আসলেন, দেশ কি এখনো কি অনেক পিছনে আছে? আচ্ছা, এখন আমি বললাম যে ইলেকশন আসলে পর তাদের এটা মজার কথা, এটাকে বলে ডাইভার্ট ট্যাকটিক্স করে। তাই এখন যদি কোনো ব্যক্তি, আমি যদি বলি, আরেকজন যদি বলি, এটা হবে না। কিন্তু যার যার একটা পার্টির গাইডলাইন থাকে, আইডিওলজি থাকে, যেমন কমিউনিস্ট পার্টির তাদের গাইডলাইন আলাদা, বিজেপির গাইডলাইন আলাদা, সিপিএম এর গাইডলাইন আলাদা, এখন ত্রিপুরা মথাও আলাদা, আইপিএফটিও আলাদা। তাই যার যে পলিটিক্স, তাদের দলের একটা গাইডলাইন থাকে, ওই গাইডলাইন অনুসারে তারা কাকে চিফ মিনিস্টার করবে না করবে এটা তারা দেখবে। এটা আমি যদি একটা কিছু বলে ফেলি, এটা ঠিক না, তারা বেটার জানে, সেজন্য এটা তাদের উপরে আমি ছেড়ে দিই। এটা কারো কথায় এটা কাজ হয় না। তবে জিনিসটা এখন যে উনি যেটা বললেন যে চিফ মিনিস্টার উনি হলে, আরে উনি বা কে, উনি যে সিদ্ধান্ত দিবেন, উনি যদি বিজেপি যদি থাকতেন বা খাঁটি যদি বিজেপি হতেন তো উনি বলতে পারতেন। তো উনি তো এখন কোয়ালিশন গভর্নমেন্টে আছে। তাই এটার ব্যাপারে আমি কিন্তু আর ঘাটাঘাটি করতে চাই না। এখন সম্পূর্ণ এটা রাজনৈতিক দলের, সরকার দলের সিদ্ধান্ত, তাদের গাইডলাইন। আরো একটা বিষয় তিনি কিন্তু একেবারে বক্তব্য রাখতে গিয়ে তুলে ধরেছেন যে মানিক সরকারের পরিবর্তে বা মানিক সরকার যদি চাইতেন তবে জিতেন্দ্র চৌধুরী মুখ্যমন্ত্রী হতে পারতেন। এই যে উনার এই বক্তব্য, এর পেছনে কারণ কি থাকতে পারে? মানিক সরকার যদি চাইতেন তবে জিতেন্দ্র চৌধুরী উনি মুখ্যমন্ত্রী হতে পারতেন, তো সেই বিষয়টা কি, মানে কেনই বা উনার এই বক্তব্য, কি বলবেন? এটা তো একটু হাসতে লাগে আমার, কারণ উনি তো সিপিএম এর লোক না, উনি তো ত্রিপুরা মথার ফাউন্ডার, লিডার, ভেরি গুড, নো কোয়েশ্চন এট অল। কিন্তু এখন মানিক সরকার বা জিতেন্দ্র চৌধুরী মুখ্যমন্ত্রী হতে পারতেন, এটা তারা জানে। আর উনি কোন সেন্সে, কোন বেসিকে উনি কথা বলছেন, এটাও আমার একটু প্রশ্ন থাকে। তবে আমার যে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে এটাই আমি বুঝি যে এখন একটা সুযোগ যে সেন্টিমেন্ট তৈরি করা, যে কোনো পার্টির লোক, কংগ্রেসই হোক, সিপিএম হোক, ত্রিপুরা মথায় হোক, একটা সেন্টিমেন্ট তৈরি করে মানুষকে অন্যভাবে ডাইভার্ট করে
সব কিছু আমিও যদি হইতাম, যেমন আমি এক সময় হয়তো ধর্মের ব্যাপারে 43 বছর সংগঠন চালাইছিলাম 1978 থেকে আজ পর্যন্ত। এখন আমি প্রেসিডেন্ট আছি ইউনাইটেড খ্রিস্টান ফোরামের ত্রিপুরা স্টেট, হিউম্যান রাইটস ত্রিপুরা স্টেট। কিন্তু আমি যখন দায়িত্বটা নেই, মিনস যখন কলটা আছে, আহ্বানটা আছে যে পোস্টের জন্য, এটার প্রতি আমার সম্পূর্ণ আশা এবং বাধ্যতা থাকতে হবে দায়িত্ব নিয়ে। কারণ আমার যে লক্ষ্য এবং উদ্দেশ্যটাকে পূরণ করার জন্য সেই আহ্বান আমার কাছে আছে। আর আমি যখন পারি না, যখন সেই রকম উন্নতির লেভেলটা উপরে না উঠে নিচে যখন চলে আসে, তখন আমার মনের মধ্যে একটা সন্দেহ জাগে, পাবলিক আমার উপরে আশা রাখছেন কিনা। সেজন্য একটু ভয়, আমার বিশ্বাসটা হারিয়ে যায় ভয় যখন আসে। তাই বিশ্বাসের শত্রু হলো ভয়। এখন আমি কি করলাম, আমি ভয় করলাম যে আগামী দিনে বোধহয় পাবলিক আমাকে বিশ্বাস করবে না, হয়তো আমাকে সম্মান করবে না, এটা আমার কাজের উপরে তারা সন্তুষ্ট হবে না। তখন আমি অন্যকে দোষ দিয়ে ডাইভার্ট করতে চেষ্টা করি, যেন আমার যে দুর্বলতা, যে অযোগ্যতা, এটা কাভার দিতে গিয়ে। তা আমি এর সময় মাঝে মধ্যে এইভাবে করতাম, এখন আমি আর করি না। আই শুড বি ভেরি অনেস্টি অ্যান্ড হার্ড ওয়ার্কিং। আর যেই কোনো ব্যক্তি, আমি একটু আগে বললাম, তার যে বিশ্বাস অ্যান্ড হার্ড ওয়ার্কিং কারো যদি থাকে, কোন লিডার হই, আপনি তো এই কাজে আছেন, এই ডিপার্টমেন্টে, আপনি যদি বিশ্বস্ত এবং হার্ড ওয়ার্কিং হয়, কেউ আটকাতে পারবেন না। একদমই। আরো একটা বিষয় এই মুহূর্তে বিষয়টা স্পষ্ট হচ্ছে যে একদিকে বলছেন তিনি জিতেন্দ্র চৌধুরী, তিনি যদি মুখ্যমন্ত্রী হতেন, অন্যদিকে বলছেন জিষ্ণু দেববর্মা, তিনি যদি মুখ্যমন্ত্রী হতেন তবে ভালো হতো। সেই বিষয়টা ত্রিপুরামথার মানুষকে বোঝা দরকার, কর্মীদের বোঝা দরকার। এই কথা বা উনার এই বার্তা জনজাতিদের ভোটকে টানতেই উনার এই বক্তব্য। কেননা একদিকে জিষ্ণু দেববর্মা, তিনি ছিলেন বিগত উপমুখ্যমন্ত্রী, অন্যদিকে জিতেন্দ্র চৌধুরী, তিনি রাজ্যের সিপিএম এর একটা বড় দায়িত্বে রয়েছেন। তাদেরকে মুখ্যমন্ত্রী করা, অর্থাৎ তারা দুজনেই উপজাতি, তো তাদেরকে মুখ্যমন্ত্রী করা, উপজাতিদের ভোট নিচের অনুকূলে টানা, তারই কি এক প্রকার মরিয়া চেষ্টা চালাচ্ছে? কেননা আমরা দেখেছিলাম 2024-এর যখন লোকসভা নির্বাচন হয়, তখন বিজেপির সাথে তারা যখন জোটে আসে, সরকারি ক্যাবিনেটে যখন তারা এক হয়, তারপর উপজাতির কিছু একটা অংশ কিন্তু প্রদ্যুতের উপর ক্ষিপ্ত ছিল। তাই এই বিষয়গুলি তার এখন মাথাচাড়া দিয়ে উঠছে, যার জন্য এখন এই ধরনের বক্তব্য রাখছেন। কি বলবেন? আমি একটা এডিসি উদাহরণ দিই। গত বছর 2023-এ তাদের যে প্লেনারি মিটিংয়ে একজন বিধায়ক, আমি নাম বলবো না, এটা বোধহয় আপনি জানতেন, উনি বললেন যে টাকা রাজ্য সরকার দেয় না শুধু অভিযোগ আমরা জানাই, কিন্তু যতটুক যে টাকা পায় সেটা দিয়ে কেন উন্নতি করা হয় না, এই প্রশ্ন উনি নিজে করলেন। ত্রিপুরামথার একসময় এমডিসি ছিলেন, এখন উনি বিধানসভায় একজন মেম্বার। এখন এডিসি তো আপনার হাতে, ত্রিপুরামথার হাতে, সেখানে তো সিএম মানে কি, সিএম মানে কি, তা এডিসির চিফ মিনিস্টার, হয়তো এটা স্টেটের চিফ মিনিস্টার, হয়তো এডিসির চিফ মিনিস্টার। তো ইএম মানে কি, তারাও মিনিস্টার মতো, এডিসির জন্য মিনিস্টার তারা। তো তাদের কাছে আজকে প্রায় 3.5 বছর চললো, হয়তো 4 বছর চলছে, তো উন্নতি কতটুক হলো? আচ্ছা, এখন উনি জানেন, আমরাও জানি। আপনি যেটা বললেন যে কনফিডেন্স, তাদের যে দুর্বলতা, তো এখন এডিসিতে সামলাতে পারতেছেন না। আজকে এডিসি দেখাও না তারা, যে উন্নতি করে দেখান না, then people will say they are very qualified and very trustworthy and very able to administer. তারপরে পাবলিক বিশ্বাস করবে। কিন্তু আমার কথা এখানে, আগে নিজে ঠিক করে দেখান না, তারপরে রাজ্য ব্যাপারে আপনি আলোচনা করলে ভালো। আমি সমালোচনা করি না, কিন্তু আমার একটা সাজেশনের মতো, উনি নিজেকে একটু ধার করাক, let him stand, show and demonstrate how they are developing and utilizing everything to bless the ADC people. এটা আমার ব্যক্তিগত
অবশ্যই। এবং এই পুরো বিষয়ে কিন্তু নিউজ ভ্যানগার্ড যোগাযোগ করেছে জিতেন্দ্র চৌধুরীর সাথে। তিনি এই বিষয়টা নিয়ে কিভাবে দেখছেন, কি ভাবছেন, বা ওনার এই বিষয়টা নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে, সমস্তটা বিষয় জানার জন্য কিন্তু নিউজ ভ্যানগার্ড ওনার সাথে কথাবার্তা বলে এবং তিনি কি বললেন চলুন একবার শোনাচ্ছি। হ্যাঁ, মাননীয় প্রদ্যোৎ মাণিক্য কিশোর গতকাল নাকি এই যে কথাটা বললেন যে জিতেন্দ্র চৌধুরীর মানে শত্রু অন্য কেউ নয়, মানিক সরকার। এটা মাননীয় প্রদ্যোৎ মাণিক্য কিশোর যে ধরনের রাজনীতি করেন, তাদের ভাবনা চিন্তার পরিধি যে ইয়ের মধ্যে তার মানে কি বলে সে পরিধি যে ধরনের, তাদের চিন্তা ভাবনাতে এসব থাকে। একটা দলের মধ্যে এদের নিজস্ব ভাবনা, নিজস্ব সেরকম ব্যক্তিগত স্বার্থ এবং সর্বোপরি এটা কায়েমি স্বার্থ। আমরা যারা কমিউনিস্ট পার্টি করি, এটা শুধু জিতেন্দ্র চৌধুরী বা মানিক সরকার নয়, আরো অসংখ্য যারা আমাদের দলে আছেন, উপরতলা থেকে নিচুতলা অব্দি, আমাদের মানসিকতায়, আমাদের চিন্তা ভাবনায়, আমাদের যে পলিটিক্যাল কমিটমেন্টে এই সমস্ত সংকীর্ণ চিন্তা ভাবনা, ব্যক্তিতান্ত্রিক এই স্বপ্ন, এগুলো পরিহার করেই আমরা এই দলে বহু লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই কমিউনিস্ট পার্টিতে আমরা এই যুক্ত হই। কাজে এগুলো ওনার নিজস্ব ভাবনা, তার নিজস্ব যে বিগত দিনগুলোতে তিনি যে সমস্ত রাজনীতি করেছেন, ত্রিপুরা রাজ্যের মানুষকে বিশেষ করে সরলমতি এই রাজ্যের ট্রাইবেল অংশের জনগণকে যেরকম ভাবে তিনি নানাভাবে ধোঁকা দিয়েছেন এবং এখনো দিচ্ছেন, এখন মানুষের কাছে তিনি প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। তিনি তার দেওয়াল লেখন পড়তে পারছেন যে মানুষগুলো ওনাকে এত বিশ্বাস করেছেন, এত সুযোগ দিয়েছেন, সে মানুষগুলো ক্রমশ ওনার স্বরূপ চিনছেন, ওনার লক্ষ্য কি দেখছেন, ওনার উদ্বাস সম্পর্ক কার সাথে। কাজেই এগুলো আড়াল করার জন্যই এটা আরেকটা প্রয়াস। কাজেই এতে মানে এর চাইতে আরো মানে ভালোভাবে বলার আমার মানে আর কোনো ভাষা আমি পাচ্ছি না। কাজে উনি এই সমস্ত চিন্তা ভাবনা থেকে বিরত থাকুন। আমি বলবো ওনাকে যে এখনো ত্রিপুরা রাজ্যের কিছু অংশের মানুষ ওনাকে ভালোবাসুন, এটা আমাদের কোনো আপত্তি নেই। মানুষ যে কোনো লোককে যে পার্টি করতে পারেন, কিন্তু এইভাবে এই রাজনীতির নামে তিনি যে খেলা খেলছেন, এই খেলা থেকে বিরত থাকুন। তাদের পরিবারেও দায়িত্ব আছে। এ রাজ্যের একটা সময়েতে তারা শাসক গোষ্ঠী ছিলেন বহু কাল ধরে, কাজে তাদের একটা দায়িত্ব আছে। আর এখনো ত্রিপুরার যে মানুষ যেহেতু কিছু ভালোবাসেন, এতে এটার মানে মানে দায়ও আছে। কাজে এরকম ভাবে উল্টো পাল্টা দায়িত্ব জ্ঞানহীন কথা বলা, এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা বাঞ্ছনীয় না। জিতেন্দ্র বাবু, এখানে প্রদ্যোৎ কিশোর একটা কথা বলেছিলেন যে আপনি যখন বাম আমল ছিল সেই সময় আপনি মুখ্যমন্ত্রী হতে পারেননি, তার কারণ মানিক সরকার। তো আমি একটু জানতে চাইবো, আপনি তো প্রদ্যোৎ কিশোরের বক্তব্য নিয়ে আপনার প্রতিক্রিয়া জানালেন, এবং আমি পাশাপাশি জানতে চাইবো আসল কারণটা কি ছিল তাহলে। কিন্তু আমি মুখ্যমন্ত্রী হতে পারিনি, আমার কোনো সেরকম মানে রিয়ালাইজেশনের মধ্যে কখনো সেরকম মনে হয়নি কে সেরকম সচেতন ভাবে প্রতিবন্ধকতা তৈরি করেছে বা আমার মধ্যে তার প্রতিক্রিয়া হয়নি। তো এই প্রতিক্রিয়া তার মধ্যে হলো কেন? আর এটাই যদি ওনার এত হয়, আমাকে মুখ্যমন্ত্রী করার জন্য ওনার যদি এতই ইচ্ছে হয়, তাহলে এই 2023-এর বিধানসভা নির্বাচনে এই বিজেপির সাথে এই চোরাবালি খেলা খেললো কেন? তিনি যদি চোরাবালি খেলা না খেলতেন, জিতেন্দ্র চৌধুরী হয়তো একদিন মুখ্যমন্ত্রী হয়েই যেতেন। তার জন্যই তো হয়নি। এটা তো ত্রিপুরা রাজ্যের ট্রাইবেল অংশের মানুষ জিজ্ঞেস করছে। এবার তো অন্তত ত্রিপুরা রাজ্যের একজন ট্রাইবেল নেতা মুখ্যমন্ত্রী হতেন। আমরা যেটা চেয়েছিলাম, একজন ট্রাইবেল মুখ্যমন্ত্রী হোক। ত্রিপুরা রাজ্যের ট্রাইবেলদের মধ্যে একটা ভালো অংশের মানে তারা বামও আছেন, ডানও আছেন, মধ্যমপন্থীও আছেন, তাদের স্বপ্ন একজন ট্রাইবেল মুখ্যমন্ত্রী। কিন্তু এটা তো পরিষ্কার, ত্রিপুরা রাজ্যের ট্রাইবেলরা এখন বলছে যে প্রদ্যোৎ মাণিক্য কিশোর যদি এই খেলা না খেলতেন,
বিজেপির সাথে, তাহলে ট্রাইবাল মুখ্যমন্ত্রী হতো। তো তিনি তার জবাব দিন না। আপনারা শুনলেন জিতেন চৌধুরীর বক্তব্য। তিনি কিন্তু সমস্তটা বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে, যে জায়গায় প্রদ্যোৎ কিশোর দেববর্মন একেবারে কোট আনকোট বলেছে যে মানিক সরকারের জন্যই মানিক সরকারের শত্রু হচ্ছে জিতেন্দ্র চৌধুরী। ঠিক এই বক্তব্যের পর কিন্তু জিতেন্দ্র চৌধুরী তিনি সমস্তটা বিষয়ের প্রতিক্রিয়া তুলে ধরেছেন। আমি আবারও আলোচনায় আসছি। এই যে জিতেন্দ্র চৌধুরী যে বক্তব্যটা তুলে ধরেছিলেন, যদি প্রদ্যোৎ কিশোর দেববর্মনের ইচ্ছে থাকতো যে একজন উপজাতি নেতা রাজ্যের মুখ্যমন্ত্রী হতেন, তবে তিনি 2023-এর বিধানসভা নির্বাচনে একজোট হয়ে বা তাদের সাথে অ্যালায়েন্স করতে পারত, তখন কেন করেনি? এছাড়া 2024-এর লোকসভা নির্বাচনেও কেন তারা একজোট হয়নি? তবে তো তখনই তারা একজোট হতে পারত, হয়তোবা পট পরিবর্তনও সম্ভব হতো। এখন কেন তিনি এই করছেন? তবে কি এর পেছনে অন্য কোনো রহস্য? আপনি কি বলবেন? ধন্যবাদ। এটা তাদের পলিসি এবং তাদের যে আগামী দিনে কি হবে না হবে, কোন কাজটা করলে আমাদের লাভ হবে ক্ষতি হবে, যে তারা বিচার বিবেচনা করে তারা অগ্রসর হয়, এটা তাদের ব্যাপার। কিন্তু এখন আমি প্রদ্যোৎজিকে একটা আমার মনের কথা বলি। হ্যাঁ, উনি যে বলছেন যে জিতেন্দ্র চৌধুরী বা জিষ্ণু দেববর্মা যদি চিফ মিনিস্টার হতেন, ত্রিপুরা আরো উন্নতি হতে পারত, ভালো কথা। এখন আমি বলবো ঠিক আছে, আমি সহমত করি, আমিও চাই যদি ত্রিপুরা যদি আরো উন্নতি হইতো, ভালো কথা, সকলের আশীর্বাদ এটা। তো এখন মানুষ কিন্তু কথা এবং কাজে মিল থাকতে হবে। শুধু মাঠে কথা বললে কাজ হবে না। ওয়ার্ড উইদাউট অ্যাকশন, এর ওয়ার্ড ইজ ভেরি ইনঅ্যাক্টিভ, ইট ইজ এ ডেড। যদি কাজ না থাকে কথাটা মৃত্যু। তাই ঠিক আছে, উনি মাঠে কথা বলছেন, ভালো কথা, আই অ্যাপ্রিসিয়েট। কিন্তু এর সাথে সাথে উনি যদি অ্যাকশন নেন, ত্রিপুরা মথা বা ত্রিপুরার সমস্ত লোককে নিয়ে উনি যদি ডেপুটেশন দেন, দাবি করেন ত্রিপুরা সরকারকে বা কেন্দ্র সরকারকে যে অমুককে আপনারা চিফ মিনিস্টার যদি দেন, তাহলে আমাদের বিচারে আমাদের সামনে আরো উন্নতি হওয়ার একটা আশা এবং প্রত্যাশা থাকে। এই যে আন্দোলনটা ঠিক আছে, মাটি করা যায়, কিন্তু অ্যাকশনটা যদি তারা নেই, মনে ভালো হবে আমার মনে হয়। সেজন্য আরেকটু যদি উনি অ্যাকশনটা নেন প্র্যাকটিক্যালি, তাহলে ওনার কথার সাথে অ্যাকশনটা যখন মিল থাকবো, দ্যাট উইল বি ভেরি ইফেক্টিভ, খুব কাজে আসবে এবং খুব ভালো হবে। আর জিতেন বাবু, আরেকটা কথা, এখন জিতেন্দ্র চৌধুরী উনি তো সিপিএম এর মানুষ, জিষ্ণু দেববর্মা উনি তো বিজেপির মানুষ। আবার আমি কথাটা বলতে চাই, উনি সিপিএম এবং বিজেপির পার্টির বাইরে থেকে আরেকটা দলের লোক হইয়া এই জিনিসটা, এই কথাটা কিভাবে বললেন, আমার একটা কনফিউশন থাকে, মানে এটার ব্যাখ্যা দিতে বড় কষ্ট লাগে। তো আমি ওইটাই বলতে চাই, ইলেকশন আসলে পর যে কোনো পার্টি নেতা, এটা ওই সিজনাল কুকিল বলে না, কু দাখে, তাই ওই সময় বিশেষে কূপ মারে, বাংলা এই একটা প্রবাদ বাক্য, সময় বিশেষে কূপ মারে, তাই ওইটাকে বলে ডাইভার্ট ট্যাকটিস। এখন এখন এই যে জিতেন বাবু তো আপাতত চিফ, এখন সেক্রেটারি তো রাজ্য সরকারের, হয়তো আগামী দিনে পার্টি যদি হয় আসে, হয়তো উনি চিফ মিনিস্টার হবেন। আর জিষ্ণু বাবু তো এখন তো উনি বিধায়ক না, সেও আবার কিভাবে চিফ মিনিস্টার হবে? আর হলের পর 6 মাসের পর আবার বাই ইলেকশন যেতে হবে, আবার সেইভাবে সিট যদি বাই ইলেকশন করার থাকে তখনই না হবে। তাই সবকিছু আপনার মেজারমেন্ট থাকতে হবে, তাই এস্টিমেট থাকতে হবে কাজটা করার জন্য। তাই ওইগুলো থেকে যদি কাজটা হয় তাহলে ভালো হবে, কিন্তু মেজারমেন্ট ছাড়া এমনি বললে তো হবে না। একদমই। অন্য আরো একটা বক্তব্য একেবারে কোট আনকোট আপনাদের সামনে তুলে ধরবো, এবং আমার সাথে যে আলোচনায় রয়েছে ওনাকেও আমি সেই বিষয়গুলো একটু তুলে ধরছি। যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে ডাক, সেই ডাক নিয়েও কিন্তু এবার প্রদ্যোৎ কিশোর দেববর্মন এই বিষয়গুলিকে কটাক্ষ করছে। কারণ
তারা এডিসিতে জল নেই, রাস্তা নেই, সে সমস্ত দাবি, অন্যদিকে ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সে সমস্ত বিষয়গুলিকে হাতিয়ার করে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা কখনো সম্ভব নয়, সে কথাও কিন্তু একেবারে বক্তব্যে তিনি তুলে ধরেছেন। কি বলেছেন কোট আনকোট শোনাচ্ছি। श्रेष्ठ त्रिपुरा है जब गांव में पानी नहीं है, श्रेष्ठ त्रिपुरा है जब लोग ढलाई में, साउथ में डायरिया से मरते हैं, मलेरिया से। আপনারা শুনলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সেই বক্তব্য। আর সেই জায়গায় অবশ্যই একটা প্রশ্ন তো উঠছেই, এডিসিতে রয়েছে তিপ্রামথা, অন্যদিকে বিজেপিও হাতে হাত লাগিয়ে কাজ করছে, তারপরেও প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজে থেকে এই বক্তব্য, পানীয় জল নেই, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, আপনারাই তো দায়িত্বে রয়েছেন, তবে কিভাবে আপনি সে প্রশ্নটা করছেন? এই বিষয়গুলি নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে চর্চা শুরু, আমি সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। এডিসিতে জল নেই, রাস্তা নেই, সে কথা সরাসরি ভরা সভায় প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলছেন। তিনি কিন্তু সেখানে বিরোধী নয়, সেখানে শাসক রয়েছে, এডিসিতে এখন তিপ্রামথা ক্ষমতায় রয়েছে, তারপরেও নিজের দোষ নিজেই তিনি গাইলেন সভায়। কি বলবেন? ম্যাডাম অঙ্কিতা, আমি একটু পিছনে চলে যাই। উনি যে দাবি করছেন জিষ্ণু দেববর্মা চিফ মিনিস্টার হলে বা জিতেন্দ্র চৌধুরী যদি চিফ মিনিস্টার হতেন, ত্রিপুরা আরো উন্নতি হতেন। আচ্ছা, বিগত দিনে জিতেন্দ্র পার্টি সিপিএম তো ছিল সরকার এতদিন, আর জিষ্ণু দেববর্মা যখন ডেপুটি সিএম ছিলেন তখন তো বিজেপি ছিল 5 বছর। তাহলে আজকে তো হঠাৎ করে জল, রাস্তা বা কারেন্ট নাই এমন কোন কথা না তো। তো আগে ওনারা ছিলেন, তো সরকারি ছিলেন, তারা ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন, তো তখন তারা কি করলেন? আজকে 2024 এসে যে এদেরকে আবার আপনি বেশি বেশি দাবি করলেন যে এরা চিফ মিনিস্টার হলে পর মনে হয় উন্নতি হবে, কিন্তু ওনারা তো সরকার ছিল এতদিন 25 বছর বামফ্রন্ট সরকার। তাহলে তাদের যে কোয়ালিটি কোথায়, তাদের কাজের যে লিস্টটা কোথায়? জিতেন্দ্র চৌধুরীকে যদি আমি দাবি করি চিফ মিনিস্টার হলে ভালো হতেন, আর চিফ মিনিস্টার না হলে তো চিফ মিনিস্টার তো একা কাজ করে না, তার ক্যাবিনেটকে নিয়ে কাজ করে, তার সমস্ত মন্ত্রী মন্ডলকে নিয়ে তারা আলোচনা করে। এখন চিফ মিনিস্টার যদি উনি হন, ধরুন জিষ্ণু দেববর্মা বা এই জিতেন্দ্র চৌধুরী যদি চিফ মিনিস্টার হতেন, একা তো হয় না, ইট ইজ এ টিম ওয়ার্ক, এটা গভর্নমেন্ট, ইট ইজ এ ডেমোক্রেসি গভর্নমেন্ট। তাই আমার একটা হাসি লাগে যে তারাও তো সরকার ছিল, হঠাৎ করে তো আজকে উনি বলতে পারতেন না যে জল নাই, কারেন্ট নাই, অমুক নাই, কি বলে ওই শ্রেষ্ঠ ত্রিপুরা। শ্রেষ্ঠ ত্রিপুরা আসলে যে মানুষ শ্রেষ্ঠ মনোভাব নিয়ে থাকে সেই শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করতে পারে। মানুষ মুখে অনেক কিছু কথা বলতে পারে, কিন্তু কাজের বেলায় সেটা পারে না। উই আর ভেরি এক্সপার্ট টু বি স্পিকার, বাট নট উই আর গুড ওয়ার্কার। ম্যাডাম, সেজন্য আমার প্রশ্ন প্রদ্যুৎজির কাছে, উনি আবার কেন তার উপরে বিশ্বাস, জিতেন্দ্র বাবুর উপরে বা জিষ্ণু দেববর্মার উপরে? তারা তো বিগত দিনে সরকার ছিল, মিনিস্টার ছিল। এটা হঠাৎ করে তো আজকে ম্যালেরিয়া হয় না, জল নাই হয় না, তো রাস্তা হঠাৎ করে তো জঙ্গলে তো কেউ বাড়ি করছে না, অনেক বছর তারা বাড়ি ছিল, গ্রাম ছিল, মানুষ ছিল, তখন জলের ব্যবস্থা ছিল না। এখন কেন? এটা মানে একটা হাসির মতো লাগে আমার কাছে জিনিসটা। যদিও আমি সমাজকর্মী, আমার খুব কষ্ট লাগে, এইভাবে আলোচনা করা ঠিক না। এটাকে কয় লেজে গুবরে, কি বাংলাতে কিতা বলে, মানে নিজের কথা কোথায় কি আছে মেপে মেপে কথা বলতে লাগে আমাদের। এই কথা যখন আমি বলবো এটা আমার গায়ে পড়তে পারে, সেইভাবে আই ওয়ান্ট টু সাজেস্ট টু অল দ্য political, maybe social, every leader of the society, everyone, we should be very careful. আমরা বেশি indiscretion, এটাকে বলে হটকারি কথা বাংলাতে, এই হটকারি কথা আমরা বলতে পারি, কিন্তু বলাটা ঠিক না সব সময়। সময় বিশেষে
একদম। কথাগুলো বলতে লাগে, কারণ এই যে আপনার সম্মানিত একটা নেতা বার্তা, আপনারা। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, কথায় কিন্তু এক ত্রিপুরা মানে এক রাজ্যের কথা বলা হয়েছে, এক রাজ্যের উন্নয়নের কথা বলা হয়েছে, তার জন্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বলেন অনেকেই। তাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ কথার যখন ব্যঙ্গ করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, সেক্ষেত্রে তো সে এক ত্রিপুরার মধ্যে এডিসিও আসছে। হ্যাঁ, তবে কি তিনি যেভাবে সমতলের উপর ভরসা রাখছেন না, তবে কি নিজের গড়া সেই নিজের প্রতিষ্ঠা করা সরকার এডিসি যেখানে ক্ষমতায় রয়েছে তিপ্রামথা, তার উপরও তিনি ভরসা করতে পারছেন না? কি বলবেন? আচ্ছা, ধন্যবাদ। এখন ত্রিপুরা মথা, আইপিএফটি, বিজেপি, আমি এই কথা বলি, এরা তো কোয়ালিশন গভর্নমেন্ট, বোথ পার্টি আর ইকুয়ালি ইন অ্যাডমিনিস্ট্রেশন ডেভেলপমেন্ট ব্যাপারে। এখন আপনারা কেন করলেন না? এই যে রাস্তা নাই, গত নির্বাচনে আমরা একটা গ্রাম দেখলাম ভোট বয়কট করলো, রোড ব্লক করলো। কেন? রাস্তা নাই, জল নাই, কারেন্ট নাই। আগে জল দাও, রাস্তা দাও, তাহলে ভোট কেমনে যাব? আচ্ছা ঠিক আছে, এখন নির্বাচনের পরে তো আপনারা এখন আছেন, তো এটা তো আপনার কথা, আপনার কাজ, আপনার ডিমান্ড, এটা আপনার দায়িত্ব। তো রাস্তা নাই মানে ফেল কার? আপনি, ইউ আর কোয়ালিশন গভর্নমেন্ট ফেল। রাস্তা নাই, জল নাই, এই যে কি কত রোগ টু ম্যালেরিয়া হচ্ছে, হু ইজ রেসপন্সিবল? ত্রিপুরা গভর্নমেন্ট ইজ এ 100% রেসপন্সিবল, আর কেউ না। তো এইখানে আমি যদি শ্রেষ্ঠ ত্রিপুরা কথা কইয়া কইয়া যদি দিন কাটাইতে তো হয় না। মেক টুডে হোয়াট ইজ রিয়েলি টু বি ডেভেলপ রাইট নাও। আগামী দিনে শ্রেষ্ঠ ত্রিপুরা এই যে দর্শনটা, ভিশনটা, এটা ঠিক আছে, ভালো কথা, কিন্তু আজকে শুরু করেন না। কোয়ালিশন গভর্নমেন্ট হয়ে গেছেন আপনারা, মানে সরকার আছেন, এখন চেয়ার আছেন, টাকা পয়সা ক্ষমতা সবকিছু আপনাদের হাতে। করেন, আমরা হাততালি দিব, সমর্থন করব, বাহবা দিব। একদমই। অর্থাৎ এই গোটা বিষয় নিয়ে বা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই যে একের পর এক বক্তব্য, রীতিমতো কিন্তু ছোট্ট একটি পার্বত্য রাজ্য ত্রিপুরাতে এই বক্তব্য নিয়ে কিন্তু রীতিমতো তোলপাড়। একেবারে কংগ্রেস থেকে শুরু করে সিপিআইএম, বিজেপি প্রত্যেকের অন্দরে কিন্তু সে বিষয়গুলি আলোচনা হচ্ছে। বিশেষ করে জিতেন্দ্র চৌধুরী নিয়ে যে বক্তব্য রেখেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তা নিয়ে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সিপিআইএম এর ঘরে আগুন লাগানোর চেষ্টা। আমি বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, ঠিক কিভাবে দেখছো বিষয়টা? দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বার্তা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের। তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে সিপিএম যদি মানিক সরকারের থেকে পুরোপুরি মুক্ত হয়, অর্থাৎ সিপিএম এর যে এই মুহূর্তে সিপিএম এর অন্দরে যে দুটি লবি রয়েছে বলে সিপিএম এর ভিতরে শোনা যায়, একটি হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর লবি আর একটি হচ্ছে বর্তমান রাজ্য সম্পাদকের লবি। অর্থাৎ প্রদ্যুৎ কিশোর দেববর্মন কোথাও একটা বোঝাতে চাইলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর যদি লবি মুক্ত সিপিএম হতে পারে, তাহলে নতুন প্রজন্মের সিপিএম নেতারা, বাম নেতারা আসলে আগামী দিনে নতুন প্রজন্মের বামেদের সঙ্গে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কথা বলতে কোনো অসুবিধা নেই। কার্যত সুকৌশলে এই বার্তাই বামেদের নতুন প্রজন্মের নেতাদের দেওয়ার চেষ্টা করলেন। এছাড়াও বামেরা কেন এখনো উঠতে পারছে না সেটাও কিন্তু নাম না করে এবং ইঙ্গিতে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে যতক্ষণ না পর্যন্ত এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের লবি থেকে সিপিএম মুক্ত হয়, ততক্ষণ পর্যন্ত সিপিএম এ রাজ্যে বা সিপিএম রাজ্যের মানুষের মনে জায়গা পাবে না। এবং এই জায়গা, এই যে বিষয়টা কথা বলে প্রদ্যুৎ কিশোর দেববর্মন অত্যন্ত রাজনৈতিকভাবে একটা প্রাসঙ্গিক দিক তুলে ধরার চেষ্টা করলেন। সেটা কি? সিপিএম এর মধ্যে এই যে দুটো লবি রয়েছে, সেই দুটো লবিকে আরো একবার খুঁচিয়ে দিতে চাইলেন এবং পাশাপাশি যারা জিতেন বাবুর লবিরা রয়েছেন বা জিতেন বাবুর সঙ্গে রয়েছেন, তাদের কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন যে এর আগের বিধানসভা নির্বাচনে যে জোট হয়নি, সেই জোটটা কেন হয়নি না প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্যই এই জোট হয়নি। তবে বর্তমান প্রজন্ম বা জিতেন বাবুর লবি যদি কোনোদিন সিপিএম এ স্ট্রং হয়, সেই ক্ষেত্রে প্রদ্যুৎ বাবুর কথা বলতে কোনো যে অসুবিধা নেই সেটাই কিন্তু প্রকারান্তরে বুঝিয়ে দিলেন। এক কথায় সিপিএম এর ঘরের মধ্যে নতুন ভাবে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করলেন হচ্ছে প্রদ্যুৎ কিশোর দেববর্মন। অন্যদিকে একই অবস্থাও তাই করলেন
কোথাও বিজেপি নেতাদের সম্পর্কে কিন্তু কোনো কথা তিনি বললেন না। তিনি ওই পঞ্চায়েত ভোটের আগে শুধুমাত্র জিষ্ণুদেব বর্মনের একটা প্রশংসা করলেন। রাজনৈতিক নেতারা প্রশংসা করে তার অনেকগুলো কারণ থাকে। কারণ হচ্ছে অবশ্যই বিজেপির মধ্যে যে জনজাতি ভোটটা রয়েছে সেই জনজাতি ভোটটার দিকেও প্রদ্যুতের নজর রয়েছে, প্রদ্যুৎ বাবুর নজর রয়েছে। তাই প্রদ্যুৎ বাবু জিষ্ণুদেব বর্মনের প্রশংসা করে জনজাতিদের মধ্যে কোনো রকম কোনো রাজনৈতিক বিভাজন চায় না বলে তিনি কিন্তু প্রকারান্তরে বুঝিয়ে দেওয়ার একটা চেষ্টা করলেন। তবে সব থেকে বড় টার্গেটটা করলেন তিনি বামেদের, অর্থাৎ বামেদের ঘরে যাতে নতুন করে অশান্তি লাগিয়ে দেওয়া যায়, পঞ্চায়েত ভোটের আগে যাতে বামেদের ঘরে নতুন করে আগুন লাগিয়ে দেওয়া যায়। বামেদের ঘরে আগুন লাগালে আদতে যে সেটা মোথার লাভ, সেটা বিচক্ষণ রাজনীতিবিদ হিসেবে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বুঝেছেন। তার জন্য নতুন করে বামেদের যে ভিতরের যে রাজনীতির ইকুয়েশন, অর্থাৎ তাদের মধ্যে যে একটা প্রত্যেক রাজনৈতিক দলেরই দুটো তিনটে লবি থাকে, এটা স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক না, সেইটাকে কার্যত খুঁচিয়ে এনে কর্মীদের সামনে একটা নতুন করে আগুন লাগানোর চেষ্টা করলেন। এবং সেই জায়গা থেকে ধীরে ধীরে প্রদ্যুৎ বাবু কিভাবে ফায়দা তুলবেন নিশ্চয়ই সিপিএম এর ভিতরে তারও অঙ্ক হয়তো করে রেখেছেন। যত পঞ্চায়েত ভোট আসবে এরকম নতুন নতুন ইকুয়েশনের জন্ম দিয়ে বামেদের ঘরে আরো বেশি করে কিভাবে আগুন লাগানো যায়, অর্থাৎ বামেদের যে লবি উপলবি গুলি রয়েছে জেলাতে, রাজ্যে বা জোনালে, এই লবিগুলির মধ্যে যাতে আরো কিভাবে লড়াই লাগিয়ে দেওয়া যায় সেই চেষ্টাই কিন্তু বিচক্ষণ প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি কিন্তু গতকাল তার যে দলীয় বৈঠক সেই বৈঠক থেকে আগাগোড়া চেষ্টা করে গেলেন। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এক্সিকিউটিভের সাথে আমরা আলোচনা করলাম যে কি কারণ থাকতে পারে প্রদ্যুৎ কিশোর দেববর্মন একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে হঠাৎই তিনি উজ্জীবিত হয়ে ওঠেন, বিভিন্ন বিষয় নিয়ে তিনি একেবারে সংবাদ শিরোনামে উঠে আসেন। যেভাবে 2023-এর নির্বাচন, 2024-এর নির্বাচন, এখন পঞ্চায়েত নির্বাচনের আগে প্রায় প্রতিদিন সংবাদ শিরোনামে কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিভিন্ন বক্তব্য, বিভিন্ন উক্তি উঠে আসে। আমি একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে রয়েছে, আমি একটি ছোট্ট প্রশ্ন আপনাকে করব। 2023-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম শাসক দল কংগ্রেস, সিপিএম সমস্তকেই রীতিমতো তিনি বিঁধেছেন, বিভিন্ন বিষয় নিয়ে তিনি কটাক্ষ করেছেন। তারপর 2024-এ যখন তারা একজোট হয়, তারা যখন এককভাবে লড়াই করার জন্য এক ময়দানে এক মঞ্চে আসে, হঠাৎই প্রদ্যুৎ কিশোর দেববর্মন শাসক দল বিজেপির গুণগান গাইতে শুরু করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তিনি একেবারে বিরোধীদের অর্থাৎ সিপিআইএম এবং কংগ্রেসের জোটকে নিয়ে তিনি কটাক্ষ করেছেন। এটা দেখা গেছে জোটে। এখন যেহেতু পঞ্চায়েত নির্বাচনের আগে প্রদ্যুৎ কিশোর দেববর্মন একা লড়াইয়ের বার্তা দিয়েছে। এবার যখন তিনি একা লড়াইয়ের বার্তা দিয়েছেন, নিজের মাটি যখন এখন তিনি পরীক্ষা করবেন, ক্যাবিনেটে থাকাকালীন বা যখন জোটে এসেছেন তখন যে একেবারে গুণগান গাইলেন সরকারের, এখন কিন্তু আবার বিপরীত মুখ। এক ব্যক্তির ভিন্ন রূপ ভিন্ন নির্বাচনে পরিলক্ষিত হচ্ছে, কি বলবেন? দুইটা কথাই এখানে। একটা হইল, একটা বাংলাতে কথা আছে, যার নুন খাই তার গুণ গাই। উনি তো একসময় সমালোচনা করতেন বিজেপিকে, কিন্তু এমন সময় আসলো যে বিজেপির সঙ্গে এক করে কাজ করা, তো অটোমেটিক এখন যে শত্রু আমার বন্ধু যদি হয় তো অটোমেটিক আমি প্রশংসা করব। আচ্ছা, এটা হলো প্রথম কথা। আর এখন কেন উল্টো হয়ে গেল? আমার মনে হয় যে কিছু কিছু যে এগ্রিমেন্ট সইটই হয়েছিল, এই যে 2 তারিখ মার্চে, আর মথার ফার্স্ট ডিমান্ড ছিল গ্রেটার ত্রিপোল। তারপরে হঠাৎ করে চেঞ্জ করছে কনস্টিটিউশনাল পার্মানেন্ট সলিউশন। এরপর লাস্টে কোষ না কোষ এখন 6টা ডিপার্টমেন্ট নিয়ে এগ্রিমেন্ট সই করল। এখন জানি না হঠাৎ করে উনি কেন বা ত্রিপুরা মথার কাছ থেকে এই যে সিদ্ধান্তটা আসলো আলাদাভাবে লড়াই করা, হয়তো তাদের কোন একটা অমিল হয়ে গেছে বোধহয়, তাদের বিশ্বাস বোধহয় ভেঙে গেছে, হয়তো তাদের চুক্তির মধ্যে কোন একটা সন্দেহ। আরেকটা ভিতরে কথা হলো, এখানে এখন মাঠে ময়দানে, আমিও তো গ্রামে থাকি, কিছু কিছু ত্রিপুরা মথার নেতা সমর্থকরা কিন্তু পিছিয়ে গেছে।
কারণ গ্রেটার ত্রিপলেন নিয়ে এখন কিছু কথা চলছে ওই ইউটিউবে, মিডিয়াতে। আমি যদিও বাংলা ভালোভাবে ঠিক বোঝাতে পারতেছেন না, সেখানে আমরাও দেখতেছি, শুনতেছি যে গ্রেটার ত্রিপলেন কোথায়। কিছু কিছু মানুষ প্রশ্ন করে, টক শো করে ওই যে মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে। আমার মনে হয় এতে তাদের একটু ভয় যে বিজেপির সঙ্গে থেকেও, বিজেপির সঙ্গে সরকার সঙ্গে থেকেও আমাদের যে দাবিগুলো পাওয়ার হয়তো আশা নাই। পাবলিকদের যে একটা কনফিউশনটা হয়ে গেছে, তাদের উপরে যে বিশ্বাসটা আস্তে আস্তে সরে গেছে। কিছু লোকের সঙ্গে আমার দেখা হয়, তারা খুব পাগল, ভেরি এডিক্টেড তীব্রমথার দামি দিয়ে। কিন্তু এখন আস্তে আস্তে অন্যরকম বোধহয় তারা দেখতেছে, চিন্তা করতেছে কেন হয় না 6 মাস, এই যে বলে, এই যে তো টাইম বাউন্ড না তাদের এগ্রিমেন্ট মধ্যে। আর এগ্রিমেন্ট মধ্যে আরেকটা জিনিস আছে, শেষে আমি এই কথা বলতে চাই। এগ্রিমেন্ট আমি অনেক সময় দেখি অ্যাকর্ড, অ্যাকর্ড শব্দটা কিন্তু ঠিক না, কিন্তু রিটেন পরিষ্কার আছে এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট আপনার সাথে আমার দুইজনে এগ্রিমেন্ট, দুইজনে মিলেমিশে কাজ করতে হবে। কিন্তু অ্যাকর্ডটা হইল আপনার সঙ্গে আমার অ্যাকর্ড, কিন্তু আপনি সরকার একাই কিন্তু ইমপ্লিমেন্ট করবেন, আমি শুধু দাবিদার হিসেবে থাকবো। তো এগ্রিমেন্ট এখন বিজেপি, আইপিএফটি, তীব্রমথা, এই 3 পার্টি কিন্তু বসে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে, কেমন ভাবে কাজ করবে ভাগ করে। আমার মনে এখানে কিছু তাদের হয়তো কোনো কিছু ফ্রিকশন হইতে পারে, আমি জানি না, হয়তো তাদের বিশ্বাস হারিয়ে গেছে। তার কারণে বোধহয় তারা নিজের পথেই নিজে চলতে চাইছে ইন্ডিপেন্ডেন্ট ভাবে। এটা আমার ধারণা আর কি, সত্যি নাও হতে পারে। একদমই। অসংখ্য ধন্যবাদ কিরিট কিশোরী বর্মা আমাদের সাথে রয়েছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ বিস্তারিত তুলে ধরার জন্য। আমি ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, যেহেতু নির্বাচন সামনেই রয়েছে, প্রত্যেকটা ইস্যু আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে আমাদের কর্তব্য। তাই আমরা একাধিক বিষয় নিয়ে আপনাদের সামনে বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে আলোচনা করি, বিশেষ ব্যক্তি আমাদের সাথে থাকে, আজও ছিল। অর্থাৎ প্রদ্যুৎ কিশোর দেববর্মার যে নয়া রাজনৈতিক সমীকরণ, তিনি কোন জায়গায় হাঁটতে পছন্দ করছেন, কি নয়া অঙ্ক কষছেন, সমস্ত বিষয় নিয়েই কিন্তু আমরা আপনাদের সামনে আজকের এই আলোচনায় তুলে ধরলাম। এই মুহূর্তের সংবাদ এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।